রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর ভাইয়ের জুবাইর নামে একজন বড় ভাইয়ের, আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, দেখি কি মানসিকভাবে অসুস্থ হতো। আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা। তো এই কিছুক্ষণ পরেই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লিখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা। তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্ট গুলো সে প্রায় সময় লক্ষ্য করত যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা। সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমন ভাবে ঝুলে পড়ে রাসেল ভাই, যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো। তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে।
তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে পিছনে একদিন যাবো না, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ। ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত, এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই। এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না। 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট। 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আছে, কেউ নাই। সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও তো না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে। ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3তলা বাড়ির নাম তো কি। আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যাওয়ার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার গুটগুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন এটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমন ভাবে তাকালো যে লাল লাল 2টা চোখ তাদের দিকে কর্কট দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তাবেলা ট্রাই করলেন, রাত্রে দরজা খুললেন না। পরের দিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু। ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। আসলে 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে তিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন, এই যেরকম আমাদের আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কি হবে, আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহাও ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছিলাম চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম,
আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে বলে দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই এই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই, কোনো খবর নেই। তো খবর নেই এর মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না, আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে, জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না। কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রোগী ছিল বা কিছু একটা, সামহাও কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার ছবি, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে রুমের দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা, বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং লেখা, আমাকে যখন তোমরা খুঁজে পাবা না, এই জায়গায় সার্চ করবা। লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না। আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়। তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি, মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুম দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজ গুলা যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটা এর থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালা এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে। বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ, ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরে লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে, মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা ঘটে। খাতায় লিখে সেই ছবি দেখাটা, লিখে সেখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গায়, সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোন ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করা কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে। সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকেই, হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায়, আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, ওনার রুলস অনুযায়ী তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়।
কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি মানে মানুষজন কিভাবে চিন্তা করবে, প্রথমে আমিও বিশ্বাস করি নাই। প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে তার সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এটা শোনার পরে ওনার বেরিয়ে আসতে পারে না। ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয় তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, ওই যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিক ভাবে আমি যখন রিকোয়েস্ট করি তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার লোকজন পড়ুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। নাম শহীদুল আলম বুলবুল। জি, আমি নারায়ণগঞ্জ সানারপাড় থেকে এসেছি। জি, প্রথমে আমি আপনি আপনার ঘটনা বলেন। গুছিয়ে ধন্যবাদ আজকে আমার এই জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনাকে লিসেনারদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি আমার জীবনে প্রথম থেকেই ক্লাস 8 পড়া অবস্থা থেকে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে প্রথমে আমি ঘটনাটা যেটা আমার সাথে আমাকে পীড়া দিছিল সেটা হলো, ক্লাস 8 থাকতে আমি আমার বাড়ির সিচুয়েশনের একটু আপনাদের বলে দিই। তখন একটু গ্রামের মতনই ছিল। তো আমার বাড়ির পাশে পশ্চিম পাশে একটা ফজলুল সাহেবের বাড়ির নামে আমাদের মহল্লায় বা ওই এলাকার সবাই যারা আজকে যে 30 বছর আগের ঘটনা, আমার বয়সী বা আমার আগের বয়সী যারা আছে তারা হয়তো সেই জিনিসটা বুঝতে পারবে। ফজলুল সাহেবের বাড়ি নামে সবাই চিনত। ওখানে একটা 30 ফিট একটা দোতলা ঘর ছিল। হ্যাঁ, দুই সাইডে টিনের বেড়া, সামনে ছিল আপনার বেড়া, আপনার চটির বেড়া। যাই হোক, তো ওখানে আমাদের লজিং মাস্টার ছিল, আমরা ওখানে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 8 পড়ি তখন পাশের রুমে 3টা রুম, আমরা একটা রুমে পড়তাম। আর রাত্রে অবশ্য আমি থাকতাম না, আমাদের বাসায় থাকতাম, একদম পাশাপাশি মাঝে একটা রাস্তা চলে গেছে। তো যাই হোক, একদিন যখন ক্লাস 8 আমি বার্ষিক পরীক্ষার সময় লক্ষ্য করলাম যে আমার ওই প্রায় যখন আমরা ওইখানে পড়তে যেতাম বা সন্ধ্যার সময় আমাদের মনে হতো যে ওই টিনের চালে যেমন ঝুমঝুম করে কিছু নুড়ি পাথর ফালালে যেরকম একটা আওয়াজ হয়, বা একটা বড় পাখি যদি আসে সেই চালের মধ্যে বসে তাহলে ঘরটা একটা ঝিম করে ওঠে, তো এরকম আমার আওয়াজ পেতাম। তো আমাদের পাশের রুমে থাকতো আউয়াল ভাই, তার আম্মা বয়স্ক, আমরা তাকে দাদি বলে ডাকতাম। সে বলতো যে না, এগুলা কিছু না, এগুলা ওই যে এক প্রকার যে জাতির জিন বা পরি, তারা এইখান থেকে এটা একটা পথ, এই পথ অনেক সময় এখানে তারা জিরায় নেয়, তবে আমাদেরকে কোনো ক্ষতি করবে না। তো এটা একটা প্রচলন হয়ে যায়, আমরা প্রায় শব্দটা শুনতে পেতাম সন্ধ্যায় অথবা রাত্রে। তো যা হোক, একদিন ক্লাস 8 পড়া অবস্থা যখন আমার 9 ক্লাস 8 যখন বার্ষিক পরীক্ষার সময়, শনিবার দিন ছিল, আমার মনে আছে স্পষ্ট, তখন আমার বড় ভাই আমার সাথে থাকতো। উনি ভাউল গানে গেছে, তো বলছে যে রাতের 1-2 বাজবো, তুমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো। তো আমি পড়তেছি বা অঙ্ক করতেছি, তখন রাত আমার মনে আছে 9টা বাজে। তো সে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার সময় তারপরে আমি একটা আমাদের হারিকেনটা জ্বালাইছি। তো কিছুক্ষণ 10-20 মিনিট পর হারিকেন জ্বালার পর কি হয়েছে যে হারিকেনে তেল ছিল না, সেটা হয়তো সন্ধ্যায় মনে ছিল না। তো দেখলাম যে হারিকেনটা নিবু হয়ে আসছে। তো আমি ভাবলাম যে এখন আর পড়াশোনা না, শুয়ে পড়বো। তো দরজাটা বিরানো ছিল, ওই 2 পাটের দরজা, কেওয়ার আর কি, যেটা গ্রামে যেটা যেভাবে থাকে। তো আমি বাতি যখন নিবু হয়ে আসছে তখন আমি ভাবলাম শুয়ে পড়বো, যাক। তো হঠাৎ করে আমি একটা ঘুঙ্গানো শব্দ পেলাম। ঘুঙ্গানো শব্দ মানে যেমন মানুষকে যখন হাত পা বেঁধে রাখলে যেমন ঘুঙ্গু করে ঘুঙ্গু করে শব্দ করে, এরকম একটা শব্দ। আমি বললাম শব্দটা কিসের, অত বুঝতে পারছি না। যে হঠাৎ করে আমি জানালার দিকে যখন তাকালাম, তখন আমার মনে হলো যে 2টা চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আমি তখন ভাবলাম যে হয়তো আলো থেকে অন্ধকারে হঠাৎ করে চোখ গেছে, হয়তো এরকম হতে পারে, কিন্তু না। আমি আবার চোখটা একটু মোড়াটোরা যে কষলে এদিক সেদিচ্ছে, আবার তাকানোর পরে দেখি না, হ্যাঁ, চোখ দুটা সে আরো বড় আকার ধারণ করতেছে, এবং মনে হচ্ছে সে জানালা ভেদ করে ধেয়ে আসতেছে।
এখন তো আমার শরীর হিম হয়ে আসছে যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি, এখন কি করবো। এখন আস্তে আস্তে আমি ধারালাম, ধারায়া এক পা দুই পা পিছনে এসে আমি হুমড়ি খেয়ে আমার খাটের মধ্যে গিয়ে পড়ে গিয়ে লেপ মুড়ে দিয়ে আমি ওই ঘুম হয়তো অচেতন ছিলাম বা হয়তো ভয়ে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু হয়তো আমার ভাই তখন রাতে 1-1:30 বাজে এসে দরজা খোলাবে বললো, কিছু বলে না, তখন সে ঘুমিয়ে পড়ে। সকালে বলছে যে কি ছিল, তুমি তো দরজা লাগাও নাই, তোমাকে এত টাকা রেখে করলাম, তুমি কোনো সারা শব্দ পাও নাই। তবে আমি আমার ভাইয়ের কাছে ঘটনা শেয়ার করলাম, শেয়ার করে বলছে, তারপর আমার আম্মার সাথে শেয়ার করলাম, আমার বড় ভাই শেয়ার করলাম। তারা বললো যে না, ওটা নাথিং ফর ফেয়ার, এগুলো হচ্ছে অনেক সময় আলো থেকে অন্ধকারে অনেক সময় মানুষ যখন তাকায় তখন এগুলো চিচি পোকার মতো দেখা যায়, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে সেই বুঝতে পারে। তা আমি ব্যাপারটা অনেকটা হালকাভাবে নিলাম, হতে পারে। তো যা হোক, এখানে এই ঘটনা শেষ হলে হয়তো ভালো হতো। কিন্তু আমি যখন ক্লাস 10-এ উঠি, তখন আমার এসএসসি পরীক্ষা, আমি আদমজী হাই স্কুলে পড়তাম, আমাদের এলাকা থেকে বহু দূর, সেখানে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগতো। প্রথমে হেঁটে যেতে হতো, তারপর আবার বাসে যেতাম। তো ওখানে আমাদের হোস্টেল ছিল না, সেখানে 1-2টা ছাত্রের জন্য স্পেশাল একটা সুযোগ করে দিত স্যারেরা। তো আমাকে স্যার বললো যে আমরা আমার 20 জন ছাত্র, স্যারকে সিলেক্ট করলো যে 20 জন ছাত্র ভালো রেজাল্ট করবে, তাদেরকে তাহলে টেক কেয়ার করার জন্য স্কুল থেকে একটু সিদ্ধান্ত নিল। তো আমাকে বলে যে বুলবুল, তুমি তো বাসা দূরে থাকো, তুমি কাছে কাছে আসার একটু ব্যবস্থা করো। তো আমি বললাম স্যার আমি কোথায় আসবো? তবে স্যার বলছে যে একটা সিট খালি আছে, ওই সিটটা তো একজনকে দেওয়া হয়েছে, তুমি এক কাজ করো, ওখানে যারা আদমজী এলাকায় আছেন আমার বন্ধু বান্ধব, তারা হয়তো বুঝতে পারবেন যে আদমজী এখন ইপিজেড হয়ে গেছে, একসময় আদমজী জুট মিল ছিল। তো ওখানে একটা হাসপাতাল ছিল, সেই হাসপাতালটা অনেক পরিত্যক্ত। হাসপাতালে কারা থাকতো? ওই শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক লিডার, তারা দখল টগল করে এইভাবে থাকতো। তো ওখানে যেখানে ডাক্তাররা বসতো বা ডাক্তারের চেম্বার ছিল বা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের যে রুমটা ছিল, ওখানে দক্ষিণে ছিল বিশাল পুকুর, তার মাঝে 2টা রুম ছিল, আর পাশে ছিল লম্বা হাসপাতাল। তো ওইখানেই একই বারান্দা দিয়ে যেতে হতো। তো ওখানে ঠিক করে দিল 2টা রুম, একটা রুমে থাকে আমাদের আজিজ আঙ্কেল নামে সে শ্রমিক, জুট মিলে চাকরি করে। তো পাশে আরেকটা রুম, সেখানে আমাকে এবং মুয়াজ্জম আমার বন্ধু, সে হয়তো এখন দুবাই আছে, যদি শুনতে পায় তাহলে বুঝতে পারবো। তো মুয়াজ্জম এবং আমি ওই রুমে থাকার জন্য স্যার সিদ্ধান্ত, পরীক্ষা আছে মাত্র 2 থেকে 2.5 মাস। তখন সাথে মার্চ এপ্রিল মাসে মেট্রিক পরীক্ষাটা হতো আর কি, টেস্টের পরে। তখন আমি চিন্তা করলাম, ওখানে প্রথম দিন আমরা গেলাম, স্যার সেদিন আমাকে ওখানে থাকতে দিল। প্রথম দিন যখন আমরা গেলাম, তখন আজিজ আঙ্কেলের সাথে পরিচয় হলো। আজিজ আঙ্কেল বললো যে আমাদের সিসিপ ডিউটি 4টা থেকে 10টা। তখন 10টা বাজে আমি আসবো, আস্তে আস্তে আধা ঘন্টা লাগে। তো ঠিক আছে। প্রথম দিন মুয়াজ্জম বললো যে, তখন রাত 9টা বাজে, মুয়াজ্জম বললো যে আজকে কি খাবো, আমি শুকনা খাবার নিয়ে আসি বাজার থেকে, তুমি এই অপেক্ষা করো। তো আমি সব পুরোপুরি মেজাজ, নতুন জায়গা, একটা রোমাঞ্চকর অন্য ধরনের লাগছে। তো এরকম সময় আমি আজকে বাইরে বের হলাম, গরমের দিন, একটু গরম গরম মাছ, কাছাকাছি মাছ। তো বাইরে যে একটা তেঁতুল গাছ ছিল আমাদের যে বিল্ডিংটার, হাসপাতালটার পাশে তেঁতুল গাছ, পাশে একটা বিশাল একটা পুকুর ছিল। পুকুরটার ওখানে মানে তখন আমি যখন গেলাম, ওখানে দেখলাম যে টেম্পারেচার হঠাৎ করে ফল করলো, ঘরের রুমের যে টেম্পারেচার আর ওই তেঁতুল গাছের ওখানে এরকম। রাসেল ভাই, গাছটা ছিল যে ওখানে সময় ঢাল ধরে ধুল খাওয়া যেত। চাঁদনি রাত ছিল না, হালকা একটু আলো ছিল, দূর থেকে যে বাস গাড়ি জ্বালতো, ওই বাসের গাড়ির যে লাইটের আলোতে অনেক সময় একটু আলো পড়তো, পানির ভিতরে যে আলোটা জিলকানি পড়তো, তো আলোটা দেয়। তো এরকম সময় আমি খুব ঠান্ডা লাগতেছে। তো আমি ভাবলাম এত ঠান্ডা কি, গরম ভিতরে তো এত ঠান্ডা না। আবার আমি রুমে আসলাম, রুমে এসে একটু চেক করে দেখলাম রুমের আবহাওয়া তো নর্মাল আছে, ব্যাপারটা কি। আবার আমি তেঁতুল গাছের নিচে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ ঠান্ডা। তখন আমার একটু ভয় লাগতেছিল। তখন আমি রুমে এসে বললাম, সকালবেলা আমি আঙ্কেল, আজিজ আঙ্কেলের সাথে শেয়ার করলাম যে আঙ্কেল 2 জায়গায় 2 টেম্পারেচার, ব্যাপারটা কি। তো আজিজ আঙ্কেল বললো যে দেখো বুলবুল, এখানে তুমি একা বা তোমরা ওখানে সন্ধ্যাবেলা যাইও না। তার কারণ হলো মানে আসলে তেঁতুল গাছটা আমাদের রুমের পাশেই ছিল, 10 ফিট পূর্ব দিকে ছিল। তো বললো যে ওখানে 4-5 বছর একটা যুবতী মেয়ে সুইসাইড করেছিল, সেখান থেকে তেঁতুল গাছে অনেকেই অনেক কিছু দেখতে পায়, বা সন্ধ্যাবেলা অথবা দুপুরবেলা এখানে যাওয়ার দরকার নেই, তবে আমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না। তো যা হোক, ঘটনা এখানে তখন থেকে একটু অবশ্য মনের ভিতরে ভয় শুরু হলো, আবার একটু এক্সাইটিংও মনে হলো যে হয়তো কিছু যদি দেখতে পারি। তো একদিন এরকম প্রায় 15-20 দিন পর মুয়াজ্জম আমার বন্ধু, সে বললো যে আমি একটু বাসা থেকে, তার বাড়ির পাশে ছিল, সে বললো যে আমি বাসা থেকে আসতেছি, আজকে আসবো না, 1 দিন পরে আসবো, কিছু খাবার টাবার সেটা বইটি আব্বুর টাকা পয়সা নিয়ে আসি। এই কথা বলে সে গেল। তো আমি একাই থাকবো, তার মানে এখানে আমার আজিজ কাকা থাকবে, সে আসবে রাত 10টা বাজে।
তো 10টা বাজে যখন আসবে তো আমি চিন্তা করলাম আমি পড়তেছি, আজকে আঙ্কেল বলল বুলবুল আমি না আসা পর্যন্ত শুয়ে না ঘুমানে আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। তো আমি ওই পড়তেছি দক্ষিণ দিকে, তখন জানালা দক্ষিণ দিকে, তার পাশে পুকুর, তারপরে বিশাল এক রোড আছে। তো যখন আমি 9টা আমার মনে আছে 9টা তখন 20 আমি অপেক্ষা করতেছিলাম আজিজ আঙ্কেল 10টায় ছুটি হলে 20 মিনিট বা 25 মিনিট লাগবে হেঁটে আসতে। তো এই অপেক্ষা যে 10টা পর্যন্ত আমি পড়াশোনা করি, তারপর একটা পর্যায়ে সিদ্ধান্ত নেবে যে আজিজ আঙ্কেল যদি বেশি দেরি করে তাহলে আমি ঘুমিয়ে পড়ব। তো এরকম সময় 10টা 25 মিনিটের সময় আমার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর একদম গুটগুটে অন্ধকার, নতুন জায়গা, পাশে হয়তো শ্রমিকরা থাকে কিন্তু একটু দূরে থাকে, তাদের সাথে আমাদের তেমন একটা ওঠা বসা হয় না বা মাঝে আসেও না। তো যা হোক, যখন কারেন্ট চলে গেল তখন আমি মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালে রাসেল ভাই তখন আমি অঙ্ক করতেছিলাম। অঙ্ক করার এক পাকে লক্ষ্য করলাম বেশ কিছুক্ষণ পর কত 10 থেকে 20 মিনিট হবে, তখন 9টা 35 থেকে 40 এরকম সেটা ওই সেই ঘুঙ্গানি শব্দটা আমাকে স্মরণ করে দিচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে আমি ক্লাস 8-এ থাকতে এরকম শব্দটা শুনেছিলাম। তারপরে আমি আস্তে করে জানালা দিকে তাকালাম। জানালা যদি তাকে ভাই রাসেল ভাই যেটি জিনিসছিলাম, শরীরটা হিম হয়ে আসলো যে সেই একই চোখ, একটি বড় আকার, যেমন বড় আকার যেটা অবশ্য যারা কয়মিলগা ছবি দেখে থাকলে যে বিনগুলোতে একটা জাদু নামে যেই প্রাণীটা আসে, সেই জাদুর যে চোখ এরকম গরু চোখের মতো, এই চোখ মানে ঘুরাইতেছে চোখটা। এখন আমি তো ক্লাস তখন একটু ট্রেনে পড়ে একটু সাহস মোটামুটি, কিন্তু ওই যে এখানে সুইসাইড করছে, তারপরে ওই যে ওদিনকার আবহাওয়া ফল এরকম সবকিছু মিলে আমাকে একটা গোলক দাদা ফেলা দিচ্ছে, জান এনিথিং রং, আমার সাথে কি আজকে করতেছে এনিথিং রং। গুটগুটোটা আমি তারপরে আস্তে করে ধারাইলাম। ধারায় পরে আমি একটু এদিক সেদিক চাই আর দেখলাম যে আমার গোর কিনা, চোখের গোর বা মনের গোর কিনা। আবার তাকালাম রাসেল ভাই, তাকায় দেখি যে সে চোখ আরো বড় আকার ধারণ করছে, মনে হচ্ছে জানালা ভেদ করে দিয়ে আসবে, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু সে মানুষ নাকি এইসব বোঝা যাচ্ছে, শুধু চোখগুলা বোঝা যাচ্ছে। তো আমি আর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আমি 1 পা 2 পা আবার পিছনে তাকায় দেখি আমার দরজাটাও খোলা। যে দরজাটা যে বন্ধ করবো তারও আমার সাহস কুলাচ্ছে না। তো একটা পর্যায়ে আমি আস্তে করে 1 পা 2 পা করে পিছিয়ে আমি সেই উত্তর দক্ষিণে সেই চৌকিটা ছিল ওখানে আমি হুমড়ি খেয়ে পড়ে লেপ মুড়ে দিয়ে আমি এখানে ঘুম, বা আমি অবচেতন ছিলাম কিনা জানি না। তো সকাল আমি 8টা বাজে যখন ঘুম ভাঙে তখন আমার আঙ্কেলে বলছে যে বলবো তোমার এত টাকাটা করলাম, তুমি উঠলা না, ভাবলাম হয়তো তুমি ক্লান্ত, যা হোক আসলে তোমার সাথে তুমি। তখন আমি বললাম আঙ্কেল তোমার শরীর জ্বর এসে গেছে। জ্বরে আঙ্কেল বলে যে তুমি কি ভয় পেয়েছো নাকি? আমি তখন আঙ্কেলের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আঙ্কেল বললো যে না ঠিক আছে, এনিথিং রং, তো যা হোক তোমাকে একা থাকা ঠিক হবে না, তো সকালবেলা আমরা ওই আমাদের যে মসজিদ আছে ওখানে ইমাম সাহেবের কাছে তোমাকে নিয়ে যাবো, উনি ব্যাপারটা বলতে পারবো। তো আমরা ওদিনকা ডিউটির আগে আজিজ ভাই আমাকে ইমামের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বললো যে না তেমন কিছু না। তারপরে অবশ্য বুঝতে পারছিল, কিন্তু আমাকে অভয় দেওয়ার জন্য তিনি বললো যে না তেমন কিছু না, এগুলা ভয়ের কিছু না, তুমি ভয় পেলেই ভয়, হয়তো তোমার মনের ভুল বা চোখের ভুল। তো ঠিক আছে, তারপরে আমি তোমাকে একটু জারফুক দিয়ে দিলে, একটা কবজ দিয়ে দিল, যেটা তুমি সবসময় তোমার পাশে রাখো কাছে। তো যাক, এখান থেকে ঘটনা শেষ। কিন্তু আমি 2 মাস পরে এর মধ্যে আর কিছু দেখতে পাই নাই, কিন্তু সতর্ক ছিলাম, পরীক্ষা দিলাম। তারপর রাসেল ভাই সেই 91 এর কথা, তারপরে কি এই ঘটনা আবার ঘটেছিল? আচ্ছা, সেটা আমরা শুনবো একটু পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এবং সেই বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। বলে যাচ্ছি আবারও আমাদের ঘটনার বাকি অংশে আমাদের সঙ্গে যিনি ছিলেন তার কাছ থেকে আমরা সেই ঘটনার বাকি অংশ শুনে আসবো। জি, আপনার ঘটনাটি বলুন। ধন্যবাদ রাসেল ভাই। সেই একই ঘটনা আমার ঘটেছে, আমি তখন তেজগাঁ কলেজে পড়ি। আপনি বলছেন 1991 সালে? হ্যাঁ, 91 সালে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছি। তখন আমরা ওই বেগুনবাড়ি, সবাই জানবেন যে পলিটেকনিক এরিয়ায় আমার 2 বন্ধু, ফারুক ইনি এখন ইটালি আছে। আমরা এগুলো না শুনে আমরা ঘটনাটা বলি। ঘটনা হলো ওইখানে একটা স্টাফ কোয়ার্টার ছিল। স্টাফ কোয়ার্টার আমরা 2 বন্ধু একটা রুম আমরা ভাড়া নিই। যে রুমের একটাই রুম ছিল, পাশে একটা বাথরুম আর একটা রান্নাঘর, একই রুমের মধ্যে ভিতর দিয়া। তো আমরা ওইখানে দীর্ঘদিন 2 বন্ধু পড়াশোনা করি। এক অবস্থায় ঈদ আসলো, রোজার ঈদ আসার পরে যেমন রোজা শেষ পর্যায়ে 3-4 দিন ঈদের বাকি ছিল, এরকম সময় স্টাফের ওই বিল্ডিং 3তলা বিল্ডিং এর অনেকেই বাসায় চলে গেছে ছুটিতে। তো আমি আমার বাড়ির পাশে কাছাকাছি দেখে সানার পার যেতে আর কতক্ষণ লাগে। তো ওই ফারুক তার মামা ছিল আনিম, সে বলাকা ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করতো। তো উনি বললো যে বুলবুল তুমি একটু পরে যাও, আমি বোনাসটা পাবো, ঈদের 2 দিন আগে গেলে চলবে। ঠিক আছে, যে কথা সেই কাজ। আমি রয়ে গেলাম।
ঈদের 2-3 দিন বাকি, তখন ওই আনিম ভাই বললো যে 10টা বাজে ছুটি হয়, বলাগা ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করে। তো আমি আসলে একসাথে আমরা ফ্যাক্টরির নাম কোনো কিছু না বলি, আমরা মূল ঘটনা। আচ্ছা, মূল ঘটনা ওই দিনে ঠিক আমি আনিম ভাইয়ের অপেক্ষা ছিলাম, আনিম মামার অপেক্ষা ছিলাম। আমি পড়াশোনা করতেছি, উত্তর দিকে মুখ দিয়ে, দক্ষিণ দিকে আমার দরজাটা ছিল, পাশে একটা বারান্দা ছিল, বিশাল একটা কাঁঠাল গাছ, যেটা আমাদের বারান্দার মধ্যে সহ আসতো, পাতা অনেক সংস্থিত। তো এই অবস্থায় আমি ওই পড়তে এক সময় অঙ্ক করতে এক সময় ওই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমি আবার মোমবাতি জ্বালিয়ে যখন অঙ্ক করতেছিলাম, এরকম সময় ওই ঘুঙ্গানের শব্দটা আবার আমি শুনতে পাওয়ার পরে এখন আমার স্পষ্ট, আগেও এরকম 2বার ঘটনা ঘটছে। এখন যেহেতু আমি একটু বড় হয়েছি, তারপরে একটু সাহসটা একটু বেশি, তখন তারপর ঘুঙ্গানের শব্দ না আসতে করে আমি পিছনে তাকাইলাম। পিছনে তাকায় দেখি মোমবাতি যে হালকা আলোতে, দরজায় যে আলোটা পড়ছে, এই আলোতে বোঝা যাচ্ছে একটা লোক বিশাল আকার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং চোখগুলা ঠিক আগের মতন বড় আকার এবং যেমন ধেয়ে আসছে। এবার তো আর জানালার দিকে তাকায় না, এবার তো দরজা দিয়া। এখন আর আমার ভয়টা দ্বিগুণ বেড়ে গেছে। তখন এই দিকে তাকায় আমি দেখলাম যে না, চোখ টোকে দেখে মুছে টুছে ভালোভাবে তাকায় দেখলাম যে না, একদম দরজার মধ্যে একটু অবয়ব বোঝা যাচ্ছে যে একটা কালো কিছু, শুধু চোখগুলা বড় বড় ধেয়ে আসছে। আমি 1 পা 2 পা পিছনে আস্তে করে একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে ঢুকে গিয়ে আমি দরজা লাগিয়ে ম্যাচ দিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে বসিয়ে নিলাম। কতক্ষণ যে বসে আসছিলাম বলতে পারবো না, তুমি ঘড়ির অপেক্ষায়। ঘড়ি তখন অনুমান হয়তো আধা ঘন্টা হবে, এরকম সময় আনিম মামা এসে আমাকে ডাকতেছে, বল কোথায় তুমি, বাথরুম খুঁজে ওখানে করলো। তখন অলরেডি কারেন্ট এসে গেছে। তখন আনিম মামা বলবো আমি যে আপনি কে, যে আপনি আনিম মামা? হ্যাঁ আমি আনিম মামা। যে আপনি যদি আনিম মামা হন তাহলে আপনি একটু হাতের লেখা দেন। নিচে দাম দরজার নিচে হাতের লেখা দিল। তারপর বললাম যদি আপনার কাছে তো ব্লেড থাকে, একটা ব্লেড দেখান। উনি তাওয়া দিল। উনি বললো যে বুলবুল তুমি ভয় পাইছো, আমি তো আনিম। ঠিক আছে আঙ্কেল, মামা আপনি যদি আনিম মামাই হন তাহলে আপনি একটা গান গান। উনি একটা গান গাইতো যে মরুমিয়া তুমি চলে গেলে, এই গানটা সে পড়াই গাইতো। তো এই গানটা যখন গেছে তখন আমি শিওর হলাম যে এটাই আনিম মামা। তখন আমি দরজা খুললাম, দরজা খোলার পরে আনিম মামার আগের ঘটনা সহ সবকিছু বললাম, শেয়ার করলাম। শেয়ার করলে বলে যে হ্যাঁ দেখো, এটা একইভাবে বারবার তোমার জন্য ঘটনা ঘটতেছে। উনি আবার তাবলিগ করতো, হ্যাঁ, যে আমার কাছে হুজুর আছে, যে পাশে তো আমাদের মসজিদ, হুজুরের কাছে তোমাকে নিয়ে এবার একটা স্থায়ী। তখন আমি সকাল ওই ফজর নামাজ সময় আমি তখন হুজুরে আমার একটা জার ফুক দিলে যে না, হ্যাঁ তোমার সাথে আগের ঘটনা যখন বলছি তখন বলছে যে হ্যাঁ এনিথিং রং, তো এগুলা কিছু না, তুমি তো আবার যদি তুমি কখনো দেখো তাহলে তুমি চেষ্টা করবা যে মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু রাসেল ভাই, আমি এরপরে হুজুরের তাবিজ দেওয়ার, কবজ দেওয়ার পরে আমার কাছে আর এরকম আজ পর্যন্ত ঘটে নাই। কিন্তু আমি বহু চেষ্টা করছি যে বিভিন্ন প্রত্যঞ্চলের বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াইতে গিয়ে যে একটা নীরব পরিবেশ, এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেখতে পাই কিনা। কিন্তু আসলে ধন্যবাদ ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে পরপর ঘটনা বললে রাসেল ভাই কেমন জানি দেখ শোনায়। ঘটনা একটাই, কিন্তু কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, ফিল বলতে হ্যাঁ ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা, জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি। আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা, তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন, আগে সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম। আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ মানে জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই। আর আমার ঠিক রুম থেকে বের হয়ে অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক। আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম, শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ। আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম। তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5টা 30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস।
আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরের গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ, বলে কি হ্যাঁ আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বের হয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি তুমি, আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা, মানে আতরের গন্ধ যে মুভ করতে সেটা তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতরের গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাস, বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ টন্ধ পাইতেছো? বলে কি আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ টন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া আমি দেখলাম যে ড্রয়িং রুমের, আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলো নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখন এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোন নরমাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসেনার ভালো আছে, বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট আওয়াজ। আমাদের রুমের, আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতে এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয় ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একা একাই। আচ্ছা, আমি বললাম যে তুমি ও, মানে আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজর আজান দিয়ে দিছে, আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছ থেকে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাতের বেলা। এইটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসুন। রাসেল ভাই থ্যাংক ইউ। তৃতীয় ঘটনা কি আসলে? আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা, যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল শুভাশিস নামে ভাইয়ের, শুভাশিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছিল। পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো শুভাশিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো শুভাশিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো শুভাশিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান।
তো এরপর থেকেই তার বাবা 2003 সালে এরপর থেকে তার বাবা এই পেশায়, এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন তার ডোম। নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো রাসেল ভাই। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ, তো ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে যে আমার আজকে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোন একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে এবং সবাই লাশ কাটতে পারে না, রাসেল ভাই স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমি আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনে মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, এরকম চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, লাস্টে ডিএনএ টেস্ট করা লাগে। যাই হোক, হোয়াট এভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চালচলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায় এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্মের শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকগে সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সে যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, 2 পাশ একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথার আগের থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই। মেঝেতে এমন ভাবে পড়ি, এবার আমার কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েট আছে ওই সময়, ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা?
এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলাম না মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড তখন, তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বলল যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আরেকটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না। ব্লাড প্রেশার হাই হয়ে যায় এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায়, মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। সেই লাশটা পোস্টমর্টম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব না, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা, এবং শ্বশুরবাড়ি, মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে। যে তার মেয়েটা তার 4 দিন, সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি, মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটার সাথে একটা ম্যাচ করেছে যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা দিচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়। আচ্ছা, ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাইয়ের কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখে নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে চেয়েছিল, সে একটা হিন্ট পেয়েছে কিছু একটা ঘটছে। সেটাই আমারও তাই মনে হয়। এবং খুবই অদ্ভুত ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলে যে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিয়াস আপনারা ভালো আছেন। তো সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া আর এমনকি আপনাদের ভালোবাসা নিয়ে। তবে আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি, মূলত সেই ঘটনাটি পাঠিয়েছে আপনার কিশোরগঞ্জ জেলা থেকে, ইটনা থানা হতে, আপনার গ্রামের বাড়ি ওরা, ভাইয়ের নাম আতশ শেখ।
তো আত্মশিবের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আত্মশিবাকে সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কিন্তু ভাই আমার কাছে ঘটনাটি পাঠিয়েছে এত সুন্দর করে বলার বাহিরে, যে ওনার ঘটনা মূলত যদি আমি না দেখতাম সেদিন, তো ওনার ঘটনাটা যদি আমি সেদিন না পড়তাম কমেন্ট বক্সে থেকে, তাহলে হয়তো বা বুঝতেই পারতাম না যে উনি এত সুন্দর লেখছে। তবে আত্মশিবাই পেশাগতভাবে একজন সাধারণ একজন কাজের লোক, কারণ উনি মূলত সবসময় মানুষের ক্ষেত খামারিতে কাজ করে না, জীবিকা নির্বাহ করে। মানুষের ক্ষেত খামারিতে কাজ করে জীবিকা নির্বাহ করে, মানে উনি সাধারণ একজন চাষি। তবে উনি পড়াশোনা কিছুটা করছে, তার জন্য উনি এত সুন্দর করে লিখতে পারছে। তাই উনি সাধারণ একজন চাষি ছিলেন, তার জন্য ওনার যে ওয়েটটা সেটা হয়তো বা আমি ভুলতে পারবো না, কারণ আসলে উনি খুব সুন্দর লেখছে। আর মূলত উনি সাধারণ বলতে উনি অসাধারণ একটি ঘটনা আমার কাছে পাঠিয়েছে। তাই আজকে আমি সরাসরি কিশোরগঞ্জ চলে আসছি ওনার ঘটনাটা তুলতে আমি সরাসরি কিশোরগঞ্জ চলে আসছি আর কি। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর অবশ্যই আপনারা রাত 12টার এপিসোডে আপনারা দেখবেন বাদশাহের চ্যানেলের ঘটনা। আর একটা বিষয় হয়তো বা আপনাদেরকে আমি ভুলে গেছি বলতে, যে আমি বাদশা ভাই অনেকের কাছে আমি পরিচিতি পাইছি, তবে আপনারা হয়তো বা জানেন না যে আমি কিসের জন্য এই চ্যানেলে ভিডিওগুলি ছাড়ি। মূলত এই চ্যানেলে কিসের জন্য এই কাজ কামগুলি করি, আমার খুব ভালো লাগে বলে আমি করি। তবে আপনারা আমাকে আমার পাশে ছিলেন এতদিন যাবত, আমাকে লাইক কমেন্ট শেয়ার করছেন, এমনকি ভালো ভালো কমেন্ট বক্সে পাঠিয়েছেন। তার জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত, মানে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর আপনাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। তবে আমার কথার ভাষা যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে ঘটনাটি আজকে বলবো সেটি মূলত এই কিশোরগঞ্জ পাড়ার থেকে পাঠিয়েছে। তবে ঘটনাটি অনেকটা সুন্দর আর অনেকটাই মনোমুগ্ধকর। তবে ঘটনা শুনে মনে হলো যে আমি ঘটনার প্রেমে পড়ে যাই। তবে ঘটনাটা অনেকটি সুন্দর করে উনি আমার কাছে পাঠিয়েছে, আমার যতটুকু মনে হলো। তবে আপনারা আমার পাশে ছিলেন বলে এতদিন যাবত, তাই আমি এত সুন্দর সুন্দর ঘটনা আপনাদেরকে উপহার হিসাবে দিতে পেরেছি। তার জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি আর কি। আর বাদশা ভাই চ্যানেলের সবসময় এই ঘটনাগুলি পাবেন, তবে অন্য কোথাও পাবেন না। অনেকেই আছে আমার কন্টেন্ট নকল করে দেওয়ার চেষ্টা করে, তবে আপনারা আমার কন্টেন্ট শুধু বইয়ের দিগন্ত নাতেও ভৌতিক অন্ধকারে আমার কন্টেন্টটুকু পাবেন, তবে অন্য কোথাও পাবেন না। কারণ ওনারা আমার থেকে নকল করে নিয়ে কিংবা চুরি করে নিয়ে আমার চ্যানেল থেকে নামিয়ে। তবে আমি তাদেরকে বলবো যে আপনারা সাবধান হয়ে যান, কারণ আমি এখনো লাইনে আছি। যদি আমি আবার আপনাদেরকে চেষ্টা করবো যাতে আপনারা আমার বুথ এফএমটা শোনার চেষ্টা করবেন। তবে আমি আর সেদিকে আর বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব সেই। তবে মুস্তাক ভাইয়ের ঘটনাটি এবার আমি সরাসরি ওনার কাছে চলে যাব। তবে ইনি অনেকবারই পাঠিয়েছে, তবে ওনার সাথে যা ঘটেছিল আসলে এটা মূলত ওনার সাথে ঘটাটা উচিত ছিল না বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় নম্বর কথা, যে উনার সাথে যে ঘটনাগুলি ঘটেছিল ইনফ্যাক্ট উনি এত সুন্দরভাবে লেখছে, তার জন্য আমি ওনাকে খুবই কনলিশ জানাচ্ছি। তবে উনি একজন চাষা মানুষ হলো, ওনার জীবিকাটা উনি নিজে নির্বাহিত করে আপনার নিজের কাজের উপরে। তবে আজকে আমি আপনাদেরকে ওনার ঘটনাটি আমি সরাসরি ওনার কাছ থেকেই আমি নিয়ে আসব, যাতে আপনারা শুনে খুব খুশি হতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি ওনাকে বেশি একটা চিনি না বললে চলে, তবে আমি অনলাইনের ভিতরে ওনার সেই ঘটনাটি আমি কমেন্ট বক্সে পাইছিলাম, তার জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আপনারাও আমার এই ঘটনাটি শুনবেন বেশি বেশি করে, কারণ রাত 12টার এপিসোড সবাই আপনারা শুনবেন, বইয়ের দিগন্ত রাত 12টার এপিসোড। তো আপনারা যারা যারা শুনবেন আর কি। তো আমি বেশি কথা না বাড়ে আমি চলে যাব সরাসরি মুস্তাক ভাইয়ের কাছে, কারণ এখন আমি বর্তমানে কিশোরগঞ্জ মুস্তাক ভাইয়ের কাছে আছি। তো আমি সেখানে চলে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি
গাইস আপনারা ভালো আছেন তো? সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে। আমি মুস্তাক ভাই, আপনাদের পরিচয় হয়তো বাদশা ভাই আমার পরিচয় বাদশা ভাই দিয়ে গেছে। তবে বাদশা ভাই এত সুন্দর একজন নরম দিলের মানুষ, তবে ওনাকে নিচ্ছকে হয়তো বা আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আসলে উনি খুব ভালো মানুষ, না হলে কার প্রয়োজন ছিল যে নারায়ণগঞ্জ থেকে উনি কিশোরগঞ্জ এসে আমার ঘটনা উঠাবে। তবে সত্যি সত্যি উনি আমার ঘটনাটি পরে শুনে নাকি ওনার খুবই ভালো লাগছে, তার জন্য উনি সরাসরি চলে আসছে যে আমার কাছ থেকে উনি ঘটনাটি উঠাবে। তবে আমিও চেষ্টা করবো আপনাদেরকে ঘটনাটি দেওয়ার জন্য। তবে আপনারা সবাই মিলে দোয়া করবেন বাদশা ভাইয়ের জন্য, যাতে উনি আগামী দিনে আপনাদেরকে আরো নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন কন্টেন্ট থিয়েটার হিসেবে নতুন নতুন ঘটনা আপনাদেরকে দিতে পারে। তবে ওনার ঘটনা আমি শুনে যতটুকু উপকৃত হয়েছি, ঠিক একইভাবে আমি আফরানের ঘটনা বলেন, রাসেলের ঘটনা বলেন, ওনাদের ঘটনাও আমি অনেক সময় শুনছি। তবে তার থেকে একটু বিতর্ক ওনার ঘটনা। তবে উনি যে ঘটনাগুলো বলে আসলে এটি সঠিক এমনকি সত্য ঘটনা উনি সবসময় উদ্ঘাটন করার চেষ্টা করে। তবে আমি ওনার ঘটনা শুনে আমি ওনার চ্যানেলে চলে আসি নিজেই ঘটনা বলার জন্য আর কি। তবে সেদিন আমি প্রতিদিনকার মতন প্রায় সেদিনও আপনার ক্ষেত কামারে কাজে বেরিয়েছিলাম। তবে সেদিনে ক্ষেতে বুদলি দিতে গেছিলাম। তবে সেখানে বুদলি দিতে আপনার প্রায় রাত 7:30 বেজে গিয়েছিল। তবে আমি জানতাম না যে গ্রামের রাস্তা এত সুন্দর, আঁকা বাঁকা মিঠু পথে যে এত সুন্দর। তবে সালটাই আমি বলতে ভুলে গেছি। তখন সালটা ছিল আপনার 2019 সাল। তো 2019 সাল ছিল সেই সালটা। তবে সেই সালে আপনার যা আমার সাথে ঘটলো আর কি, যে সেই গ্রামের সেই আঁকা বাঁকা মিঠু পথে সেদিন আমার সাথে যা ঘটেছিল সেটা হয়তো বা খুবই অবাক দৃষ্টিতে দেখার মতন। কারণ এটিও আমার প্রত্যেকটা বাদশাহের প্রত্যেকটা এপিসোডের মধ্যে এটিও একটি স্পেশাল এপিসোড। কারণ ওনার কাছে যে ঘটনাটি আমি পাঠিয়েছিলাম সেটি সত্যি সত্যি খুব সুন্দর হয়েছিল। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, যাতে আপনারা আমার ঘটনাটি শুনেন, আর যদি আমার ভুল টুটি হয়তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি নতুন, কারণ আমি তাকে কখনো ঘটনা বলিনি, এটা বাদশা ভাই বলে দিয়েছে। তারপর ওনার অনুরোধে আমি ওনার ঘটনাটি বলতেছি। কারণ ওনার অনুরোধ বলতে কি, আমি ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি নিজে থেকে এই ঘটনাটি বলতেছি আর কি। তবে আমি প্রায় সময়ের মতন সেদিনও আমি আপনার এই খেতে কামড়া দিতে গিয়ে আপনার প্রায় রাত 7:30 কিংবা 8টার কাছাকাছি হয়ে গেছিল। সচরাচর সবাই খেতে কামড়াতে গেলে প্রায় 7টার সময় গেলে 5টার সময় চলে আসে বাড়িতে। তো আমি সেদিন আপনার 7টার সময় গিয়েছিলাম। তবে ক্ষেতের গৃহস্থ বলতেছে যে আমাদেরকে নাকি 3 ঘন্টা করে ওভারটাইম করাবে। তাই আমি 3 ঘন্টা ওভারটাইমের জন্য আমি ওনার কাছে সেই কাজটা করতেছিলাম। তাই আমি সেই কাজটি করতে করতে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার টাইম অলরেডি ওভারলোড হয়ে গেছে। তাই আমি সেই ক্ষেতে থেকে যখন উঠে আসব, তখন ক্ষেতের যে আউরটা ছিল আপনার বিশাল আকার আকৃতির আউর, মানে চারপাশে কোনো বাড়িঘর দেখা যায় না বললে চলে। তখন আমি সেই আউরের মাঝখান থেকে যখন একা একা আসতেছিলাম, ঠিক তখন আউরের মাঝখান থেকে আপনার যখন একা একা আসতে হয়, তার মাঝখানে আপনার একটা সমাধিস্থল পড়ে, যে সমাধিস্থল হয়তো বা অনেকে চিনেন না, যে খ্রিস্টানগো সমাধিস্থল। আমরা যেমন মরলে মাটি দিয়ে হিন্দুদেরকে পোড়া দেয়, ঠিক একইভাবে ওনারা যখন মারা যায় তখন ওনাদেরকে কফিনে ভরে সেখানে সমাধিস্থলে আপনার বইরা দেয়, ঠামায় তেলে মাটি তোলে আর কি। তো সেদিন আমি সেই সমাধিস্থলের এদিক দিয়ে আমাদের আসা যাওয়া চলে। তবে সমাধিস্থলটা অনেক পুরোনো দিনের আমলের সমাধিস্থল। এখন হয়তো বা আমাদের দেশে কমই খ্রিস্টান নেই বললে চলে। তবে যখন খ্রিস্টান ছিল, তো সেই সময়কার ঘটনাটা আর কি। তো সেই সময়কার সেই দিনের সমাধিস্থলটি আজকে আমাদের দেশে এত পরিমাণ আপনার জঙ্গল আগাছা ভরে গেছে যে বলার বাহিরে। যে এত পরিমাণ আগাছা হওয়ার কারণে আমাদের এই সমাধিস্থলটাকে আপনার পাল্টিয়ে দেওয়া হয়েছে। তো সেই সমাধিস্থলটাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, তাই সেই সমাধিস্থল এখন বন্ধ আছে মোটামুটি। এখন সেই সমাধিস্থলটা বন্ধ লাগছে, কারণ এই সমাধিস্থলে আজ
থেকে দীর্ঘ 18 আমি দেখিনি যে প্রায় 40-45 বছরে দেখিনি যে এই সমাধিস্থলে কেউ আসতে। কারণ আমরা যখন এই কাজে যাই, এই সমাধিস্থল পাড়ি যেতে আবার সমাধিস্থল পাড়ি দিয়ে আসতে হয়। তো ঠিক সেদিন আমিও এই সমাধিস্থলেই আসতেছিলাম যখন, তখন প্রায় দেখি যে আমার ঘড়ির কাঁটা 9টা বেজে গেছে। যখন 8টার সময় পাড়ি দিছি কিন্তু 9টা বেজে গিয়েছিল অলরেডি। যখন 9টা বেজে গিয়েছিল তাই আমি সেই সমাধিস্থলটাই পাড়ি দিয়ে আসতেছিলাম। তো আস্তে আস্তে আপনার সেই সমাধিস্থলটা যখন পাড়ি দিয়ে আসতেছিলাম তখন ঠিক আমার চোখের সামনে হঠাৎই একটি অদ্ভুত রোমহর্ষক একটি ঘটনা ঘটে যায়। কারণ সমাধিস্থলের ঠিক মধ্যস্থানে যেন একটি আলোর বাতাস যেন আপনার বয়ে বেড়াচ্ছে, মানে একটু আলো যেন সেখানে আমি দেখতে পেলাম। কারণ চারিদিকে কোনো লাইট কিংবা কিছুই নেই, কারণ আরও তো কখনো লাইট বাল্ব থাকার কথা না। তখন আমি ভাবলাম হয়তো বা কেউ ভুলবশত সেখানে লাইটটা থুয়ে গেছে। তাই আমি সেই কৌতূহলবশত সেই লাইটটাকে আনতে যখন যাব, সমাধিস্থলের ভিতরে ঢুকবো, তখনই আমি দেখতে পেলাম যে না, পরিবেশটা যে আশেপাশে যে পরিবেশটা ছিল, প্রাকৃতিক সেই দৃশ্যটা যেন মেঘে ঢাকা কুয়াশা, আর সাথে ঠিক একই রকম ভাবে যেন আজকেরটা এরকম রাখতেছিল যেন বাতাসটাও সেদিন যেন ভারী ভারী হয়ে আসছিল। আর আপনার চারপাশে দেখতেছিলাম যেন আমার অনেক ধরনের বিতর্ক যে একটা দৃশ্যমান, সেটা যেন আমার নিজ চোখেই ভেসে হচ্ছিল। যেন প্রকৃতি সেদিন নিজের মতন করে সাজছিল, যেন আল্লাহর এত সুন্দর অপরূপ দৃশ্যটা থেকে যেন আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। তো আমি এদিকটা যেতে যেতে যখন লাইটটার কাছে যাব, তখন গিয়ে দেখি যে সেখানে কোনো লাইট ছিল না, শুধু খালি একটি কফিন সেখানে ফালানো ছিল, আর কিছুই ছিল না। তবে আমি যখন দিনের বেলা এদিকটা গেছিলাম, তখন আবার আমি এই রাস্তার কাছে আমি কখনো কফিনটা দেখিনি। কারণ দিনের বেলা আমি কোনো দিনই এই কফিনটাকে আমি এখানে দেখি না বললেই চলে। তবে সেদিন যেন আমি কিভাবে দেখতে পেলাম এখানে সেই কফিনটা। তবে এই কফিনটা দেখে আমি ভাবলাম হয়তো একটা কাঠের কফিন, এটার ভিতরে তো কোনো লোকজন নাই। তাই আমি আপনার একটা জানি না কে কি বলেন, পেরা গাছ বলেন, কুমড়ি বলেন, কে কি বলেন আমি জানি না। তবে সেদিন যেন আমি এই জিনিসটাকে নিচ থেকে যেন একটা চিতা দিয়ে গুঁতা দিলাম। গুঁতা দেওয়ার পরে দেখলাম একটা অদ্ভুত রকমের চিৎকার সেখানে শোনা গেল। অদ্ভুত রকমের চিৎকার বলতে এরকম একটা চিৎকার আমি তখনই শুনতে পেলাম। তবে এই চিৎকারটা আমার কানে খুবই অদ্ভুত লাগলো, মানে এত পরিমাণ অদ্ভুত লাগলো যে বলার বাহিরে। যে আবারও আমি একটা গুঁতা দিলাম, তখনই প্রায় আমি দেখতে পেলাম যে আমার ঘড়ির কাঁটায় চুই চুই 10টা হয়ে গেছিল। তখন আমি যখন আরেকটি গুঁতা দিলাম, তখন এই কফিনের ভিতর থেকে একটি অপরূপ হাসি আমার কানে ভেসে আসছিল। তাও সেটি মেয়ে মানুষের হাসি বলেই আমি বুঝতে পারলাম। তখন আমি এইসব শব্দটি যখন শুনতে পেলাম, ঠিক তখনই যেন আমার সমস্ত গায়ের রুম যেন ঘামে ভিজা ভিজা অবস্থা, আর আমি যেন খুবই একটি অস্বাভাবিক একটি পরিস্থিতিতে যেন দাঁড়িয়ে গেছিলাম। তখন আমি যখন এই ঘটনাটি দেখে যখন আমি খুবই একটি কষ্ট করে একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে গেলাম, তখন আমি যেন সামনে এগিয়ে আসার মতন কিছু সাহসই পাচ্ছি। তখন সেই পরিস্থিতিতে আমি সেই হাসিগুলি দেখে আমি খুবই অবাক হই, আর এমনকি অবাক দৃষ্টিতে আমি যেন তাকিয়েছিলাম। তবে আমি যেন সেখান থেকে কিছুতেই লড়াচড়া করতে পারতেছিলাম না এই ঘটনাটি দেখে। তো আমি যেদিকে তাকাচ্ছিলাম তখন দেখতে পেলাম যেন চারপাশ থেকে মানুষ উঠে উঠে আসছে। তবে প্রত্যেকটা মানুষই মমি সিস্টেমের ছিল, মানে সমস্ত শরীরই আপনার ঢাকা ছিল, আর শুধু হাত পা আর চোখগুলি নিয়ে যেন লাড়াছাড়া করছিল। তবে চোখগুলিও সাধারণ চোখেতে একদম আলাদা ছিল। চোখটি ছিল আপনার
নীল বর্ণের, আর চোখের মুনিটি ছিল আপনার একদম কালো বর্ণের। তো এই নীল বর্ণের চোখগুলি আর সেই কালো বর্ণের সেই পর্দাগুলি দেখে যেন আমি আরো অবাক হতে থাকলাম, কারণ আমি কখনো মম্মি দেখিনি। তবে সেদিনে যেন আমি মম্মি দেখছিলাম এই মিশরদের, কারণ এর আগে আমি কখনো মিশরদের মম্মি দেখিনি, কারণ সেদিনে আমি দেখতে পেলাম। কারণ সেদিন আমার সাথে এই ঘটনাটি না ঘটলে হয়তো বা আমি এই মম্মিগুলি দেখতে পেতাম না। আর তার চেয়েও বড় কথা, সেখানে যেন একটি অদ্ভুত ধরনের ঘটনা আমার সাথে যেন বারবার ঘটতেছিল। তবে আমিও এদিক দিয়ে আল্লাহ তাআলার নাম বারবার নিচ্ছিলাম আর সূরা ইখলাস বারবার পড়ছিলাম। তবে সূরা ইখলাস পড়ার কারণে যেন এই জিনিসটি আমার কাছে একটু কমই বিরাট সাহস দেখাচ্ছিল। তবে আমিও যেন ছাড় দেবার পারতেছিলাম না, কারণ আমিও বাঁচার জন্য খুব জোর লড়াই করছিলাম, আর ওরাও যেন আমাকে হত্যা করার জন্য খুব জোর লড়াই করতেছিল। তো এইভাবে লড়াইয়ের মাঝখানে আমি দেখতে পেলাম যেন একটি অদ্ভুত ধরনের কাণ্ড আমার সাথে যেন বারবার ঘটতেছিল। তবে আমার সম্পূর্ণ শরীর চিরে বিড়ে খন্ন বিখন্ন করে অলরেডি দিয়েছিল ওরা। তো ওরা যেন আমার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে অলরেডি দিয়েছিল। তখন দেখতে পেলাম যে আমার হাত ঘড়িতে প্রায় রাত 4টার কাছাকাছি অলরেডি হয়ে গেছিল। তবুও যেন আমি সেখান থেকে কিছুতেই মুক্তি পাচ্ছিলাম না। তখন আমার মায়ের মুখটি যখন আমার চোখের সামনে ভেসে উঠলো, ঠিক তখনই আমি আল্লাহর নাম নিয়ে একটি দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে তখন দেখতে পেলাম হজর আজান দিচ্ছিল। তখন মম্মিগুলিন আমার পিছন থেকে চলে যাচ্ছিল আর বলছিল, আজকের মতো তুমি বেঁচে গেছো, পরবর্তীতে হয়তো বা তুমি আর বাঁচবা না। তখন মম্মিগুলিন চলে গেল। তবে আমি একটি বাড়ির খাটিয়াতে গিয়ে যেন পড়েছিলাম। তবে সেই খাটিয়ার মানুষগুলি আমাকে চোখে মুখে পানি দিতে দিতে তখন প্রায় বেলা 12টা বেজে গেছে। 12টার সময় আমার চোখ মিলে দেখে যায় অনেক লোকজন ভিড় করে আমাকে দেখতেছে আর আমার চোখে মুখে পানি দিতেছে। তখন আমি দেখলাম যে আমার গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আমি উঠলাম, কারণ আমার গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ওঠার পরে ওনার যখন চোখে মুখে পানি দিচ্ছিল তখন বলছিল, বাবা কি হয়েছিল। তখন আমি সম্পূর্ণ ঘটনা রাত্রে ওনাদেরকে বলি। তখন ওনারা বললো যে এই সমাধিস্থলের কাছ দিয়ে তোমরা কেন যাও? এই সমাধিস্থল আজ থেকে কত বছর আগেই বন্ধ ছিল। সত্যি সত্যি তোমরা কেন যেন এই সমাধিস্থলের দিক দিয়ে যাও আমি নিজেও বুঝতে পারি না। তবে ওনার কথা শুনে যতটুকু মনে হলো, আসলে মম্মি বলো কিছু আছে, তবে ওনার সাথে যদি সেদিন না ঘটতো ওই ঘটনাগুলি সমাধিস্থল থেকে, আসলে এটা বিশ্বাসযোগ্য ছিল না বললেই চলে। তবে একটা বিষয় যে তামির ভাই যে ঘটনাটি আমার কাছে বললো, আসলে এই ঘটনাটি সত্যি সত্যি খুব মর্মান্তিক। তবে আপনারা যদি চান তাহলে এটির বিষয়ে একটু আপনারা ভালো ভালো কোনো কবিরাজ থাকলে কিংবা ভালো কোনো উজা থাকলে আপনারা নিয়ে সেখানে যাইতে পারেন, এমনকি ভালো কোনো মুর্শিদের হুজুর মুজুর থাকলে সেখানে নিয়ে এটা ঝাড়ফুঁক করাতে পারেন। তাহলে দেখা গেছে তো হয়তো বা এখান থেকে চলে যেতে পারে। তো আমার সাধারণ মাথার যতটুকু বিশ্লেষণ করার আমি ঠিক ততটুকুই করছি। আল্লাহ বাদবাকি বিশ্লেষণটুকু আপনারা নিজেরাই করবেন। ওনার বয়সটুকু শুনে আসলে ওনার সাথে কি ঘটনাটা করাটা ঠিক হয়েছে কিনা। তবে আপনারা কোন গ্রাম থেকে দেখতেছেন আমার এই চ্যানেলের ঘটনা, সেই গ্রামের কমেন্ট বক্সে আপনারা আপনাদের গ্রামের ঠিকানা এবং আপনাদের থানা জেলার ঠিকানা পাঠিয়ে দেন, তাহলে হয়তো বা আপনাদের ঘটনা আমি পরবর্তী সময় বলতে পারি। তো গাইস, আজকের মতন এই পর্যন্ত আমার অডিওটি ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রতিদিন আমাদের চ্যানেলের নতুন নতুন ঘটনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কী কী ঘটনা আপনারা চান, ব্ল্যাক ম্যাজিকের, হরর, অডিও স্টোরি, নাকি গ্রাম অঞ্চলের ভয়ঙ্কর ঘটনা, যেটাই চান কমেন্ট করুন, জাস্ট আমরা সেই ঘটনা নিয়ে আসবো।